সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ডাবল শিফট খুলনার অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসা বাড়িতে আছো, সুস্থ আছো। দীর্ঘদিন তোমাদের ক্লাস হয় না, তো তোমরা এখন একটা নতুন শ্রেণীতে পদার্পণ করেছো। আগে তোমরা তৃতীয় শ্রেণীতে ছিলে, এখন তোমরা চতুর্থ শ্রেণীতে। তো আজকে আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের উপরে একটি ক্লাস নিতে চলেছি। তো তোমাদের কাছে নিশ্চয় বই খাতা আছে। আমরা বিজ্ঞান বইতে প্রথম যে অধ্যায়টা জীব ও পরিবেশ, এটি নিয়ে আজ আমরা আলোচনা করব। তো নিশ্চয়ই এর আগের ক্লাস শ্রেণীতে তোমরা জেনে আসছো, তৃতীয় শ্রেণীতে যখন তোমাদের প্রাথমিক বিজ্ঞান ছিল সেখান থেকেও তোমরা জেনে আসছো যে জীব কাকে বলে, জড় কাকে বলে, এটা সম্পর্কে তোমরা জেনে আসছো। তারপরও আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু আলোচনা করব। জীব সম্পর্কে আলোচনা করব। তা তোমরা নিশ্চয় জানো, অনেকে হয়তোবা জানো না যে জীব কাকে বলে। সহজ কথায় যাদের জীবন আছে এবং বংশ বিস্তার করে তাদেরকে জীব বলা হয়। আর জড় জিনিসটা কি? যাদের জীবন নাই। সহজ কথায় যাদের জীবন নাই, চলাফেরা করতে পারে না, বংশ বিস্তার করে না, সেগুলোকে কি বলা হচ্ছে? জড়। তাহলে নিশ্চয়ই আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে জীব কোনগুলা আর জড় কোনগুলা। তো আমরা জীব অর্থাৎ তাহলে আমরা মানুষের কথা যদি বলি, মানুষকে জীব নাকি জড়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। কারণ মানুষের কি আছে? জীবন আছে। আবার বিভিন্ন পশু পাখি, এমনকি যেটা তোমাদের হয়তো বা জানা নাই যে উদ্ভিদটাকেও কিন্তু আমরা জীব হিসেবে বিবেচনা করতে পারি। কারণ উদ্ভিদের কি প্রাণ আছে, তাই তো? হ্যাঁ, উদ্ভিদের কিন্তু অবশ্যই প্রাণ আছে। ওরা বংশ বিস্তার করে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে না। এটাই শুধুমাত্র প্রাণী এবং উদ্ভিদের ভিতরে পার্থক্য। তো এটি ছিল আমাদের জীব সম্পর্কে। তাহলে আমরা একটু লিখি, যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। সহজে আমরা এই কথাটা লিখতে পারি, আরো বিস্তারিতভাবে লেখা যায়, তবে সহজে এটা লিখতে পারি যে যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। তাহলে জীব যেটা আমরা বুঝতে পেরেছি, এবং তাহলে এটা বুঝবো কি করে যে এগুলো জীব। তাই এছাড়া জীবের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে। তো জীবের বৈশিষ্ট্য যদি আমরা লিখি, এক নম্বর দেখো জীবের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে জীব, তাহলে আমাদের কি আছে? জীবন আছে। তাহলে প্রথম বৈশিষ্ট্যতে আমরা লিখতে পারি জীবের জীবন আছে। দুই নম্বর পয়েন্টে কি লিখতে পারি? তুমি তো নিশ্চয় জীব, তা তোমরা, আমরা মানুষ, আমরা কি জীবের ভিতরে পড়ি, তাই তো? হ্যাঁ, ঠিক দর্শক। তাহলে কি আমাদের কি কি বৈশিষ্ট্য আছে? আমরা কি চলাফেরা করতে পারি নাকি পারি না? কি নিশ্চয়ই আমরা চলাফেরা করতে পারি। তাহলে আমরা একটা বৈশিষ্ট্যের ভিতরে এটাকেও অন্তর্ভুক্ত করতে পারি যে জীব চলাফেরা করতে পারে। জীব চলাফেরা করতে পারে। জীব বংশ বিস্তার করতে পারে। এই হলো আমাদের জীবের বৈশিষ্ট্য। এখন আসি আমরা জীব সম্পর্কে মোটামুটি বুঝতে পারলাম। পরিবেশ কি সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমাদের আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে কিন্তু আমাদের পরিবেশ, এবং এই পরিবেশে প্রতিনিয়ত কি
বিভিন্ন আমাদের আশেপাশে বিভিন্ন বস্তু আছে এবং এই বস্তুগুলো নিয়ে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। এই যে আমাদের আশেপাশে যা কিছু আছে সেগুলো নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে আমরা এখন পরিবেশ সম্পর্কে একটু আলোচনা করব। পরিবেশ কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো কি লিখছি, আমাদের আশেপাশে যা কিছুই আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। অর্থাৎ আমাদের আশেপাশে কি আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, ঘরবাড়ি আছে, সব যাবতীয় নদী নালা খাল বিল সবকিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে সহজ কথা আমরা বলতে পারি কি যে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু মিলে হচ্ছে এই পরিবেশ। এখন এই পরিবেশটা কয় ধরনের হয়ে থাকে? এই পরিবেশটা সাধারণত আমরা দুই ধরনের হয়ে থাকে। পরিবেশটা তাহলে কত ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে কৃত্রিম পরিবেশ। কি বলেছে আর একটু খেয়াল করো যে পরিবেশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে কৃত্রিম পরিবেশ। তাহলে পরিবেশ দুই প্রকার। একটা হচ্ছে কৃত্রিম পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমাদের এই পরিবেশটা দুই প্রকার বলছি। একটি বলেছি প্রাকৃতিক পরিবেশ আর একটা বলেছি কি কৃত্রিম পরিবেশ। তাহলে আসো এখন প্রাকৃতিক পরিবেশটা কি? প্রাকৃতিক ভাবে যে পরিবেশ গড়ে উঠেছে সেটাকেই বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। কিরকম হইতে পারে? যে আমাদের সুন্দরবন, সুন্দরবনের যে বৃক্ষরাজিগুলো আছে এগুলোকে আমরা কেউ যে ওখানে রোপণ করে আসছি না, প্রকৃতি থেকেই কিন্তু এখানে হয়েছে, অর্থাৎ ওইটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর কৃত্রিম পরিবেশটা কি? আমরা যে আমাদের আশেপাশে যে বিল্ডিং গুলো তৈরি করছি ওটাতে আপনা আপনি হয়নি, ওটা কেউ না কেউ তৈরি করছে, এজন্য ওগুলোকে বলা হচ্ছে কৃত্রিম পরিবেশ। কৃত্রিম ভাবে আমরা অনেক যে পার্ক গুলো দেখি বা বিভিন্ন তোমরা যে শিশু পার্ক আছে, বিনোদনমূলক বিভিন্ন জায়গায় যাও যেখানে অনেক কৃত্রিম ভাবে বৃক্ষরোপণ করা হয়েছে, গাছের মতো দেখতে কিন্তু গাছ নয়, প্লাস্টিক দ্বারা তৈরি। এই সমস্ত যে সমস্ত তোমরা আবার বিভিন্ন খেলার যে আইটেম গুলো, রাইডার গুলো আছে, এগুলো সব কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। ওইটাই হচ্ছে আমাদের কৃত্রিম পরিবেশ, অর্থাৎ মানুষ্য সৃষ্টি যে পরিবেশ সেটাই হচ্ছে কি কৃত্রিম পরিবেশ। আর প্রাকৃতিক থেকে যে পরিবেশটা হয়েছে সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে তোমরা নিশ্চয়ই কিন্তু এটা বুঝতে পারবে এবং পরীক্ষায় আসলে কিন্তু লিখতে পারবে যে প্রাকৃতিক পরিবেশ কিভাবে সৃষ্টি হয়েছে এবং কৃত্রিম পরিবেশ কিভাবে সৃষ্টি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি কি বিষয় জানলাম? পরিবেশ বিষয় জানলাম এবং জীব বিষয় জানলাম। এখন একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে আমরা যে জীব, আমাদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, কোনটা কোনটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, সেই জিনিসটা একটু দেখতে হবে। তাহলে জীবের বেঁচে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি একটি কথা লিখেছি, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। অর্থাৎ জীব বলতে আমরা মানুষ, আমরাও নিশ্চয়ই জীব। হাঁস, মুরগি, গরু, ছাগল, যত যাদের জীবন আছে সবগুলোই হচ্ছে কি জীব। তাহলে এদের বেঁচে থাকতে গেলে কি কি প্রয়োজন? সর্বপ্রথম যে উপাদানটা দরকার সেটা ছাড়া তুমি বাঁচতেই পারবে না। কি বলতো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা আমাদের কি করব? নাক এবং মুখ দুটাই চেপে ধরি। দেখি কি অবস্থা হয়। তাহলে আমরা এই হাত দিয়ে নাক ধরলাম আর
কি কি ঘটনা ঘটছিল, আমাদের কষ্ট হচ্ছিল। এবং এইভাবে যদি আমরা অনেকক্ষণ এরকম ভাবে নাক এবং মুখ চেপে ধরে থাকি তাহলে কিন্তু আমরা নিঃশ্বাস নিতেও পারবো না, আবার নিঃশ্বাস ছাড়তেও পারবো না, তাহলে আমরা কি হবে, মারা যাব। তাহলে আমাদের জীব বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, হ্যাঁ ঠিক ধরেছো তোমরা, জীব বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, বায়ু অর্থাৎ বাতাস। বাতাস ছাড়া জীব কোনো অবস্থাতেই বাঁচতে পারবে না। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা কি পেয়েছি, বায়ু অর্থাৎ বাতাস। এরপরে যে উপাদানটা রয়েছে যেটা একটু দরকার সেটি হচ্ছে কি, পানি। আমরা প্রতিনিয়ত পানি পান করি। পানি পান করি কিসের জন্য, আমাদের শরীরে পানির প্রয়োজন আছে, খাদ্য পরিপাকের জন্য পানির প্রয়োজন আছে। পানি ছাড়া কিন্তু সহজে হয়তো তুমি একদিন বা কিছু সময় 2 দিনও বেঁচে থাকতে পারো, কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে পানি ছাড়া তোমার বেঁচে থাকাটা কষ্টসাধ্য হয়ে যাবে। তাহলে প্রথমে পাইছি কি, বায়ু। বায়ু ছাড়া আমরা মোটেই বাঁচতে পারবো না। এরপরে আসি কি, 2 নম্বরে পয়েন্ট পাইছি কি আমরা, পানি। পানি ছাড়াও কিন্তু আমাদের বাঁচতে অসুবিধা হবে। এরপরে মনে করো তাহলে তোমাকে কি কি দিয়েছি, বায়ু দিলাম বেঁচে থাকার জন্য, পানি দিলাম বেঁচে থাকার জন্য। এরপরের উপাদানটা কি, যদি তোমার কাছে খাদ্য না থাকে তাহলেও কিন্তু তুমি বাঁচতে পারবে না। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, অচল হয়ে পড়তে শুরু করবে। হাত পা চোখ নাক কান এগুলো কিছুই কিন্তু কাজ করবে না। তাহলে তোমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, অর্থাৎ যে কোনো, শুধু মানুষ বলে কথা নয়, যে কোনো প্রাণী বলো, পশু পাখি বলো, গাছপালা বলো, এগুলো বেঁচে থাকতে গেলে কিন্তু অবশ্যই তাদের কিসের প্রয়োজন আছে, খাদ্য। আমাদের শরীরটা কিসের মতো বলতো, একটা ইঞ্জিনের মতো। আমাদের শরীরটাই কিন্তু একটা ইঞ্জিন। ইঞ্জিনে যেরকম তেল না দিলে কিন্তু ইঞ্জিন চলে না। তোমাদের যে মোটরসাইকেল বাইক বা বিভিন্ন গাড়িগুলো আছে এগুলোতে কিন্তু জ্বালানি হিসেবে কি দেওয়া হয়, তেল দেওয়া হয়। তেল না দিলে কিন্তু ওই গাড়িটা চলবে না। ঠিক আমাদের মানব শরীরটাও কিন্তু অবশ্যই তেলটা কি জিনিস, তাহলে আমাদের মানব শরীরের জন্য তেল হিসেবে কি ব্যবহার করে থাকি আমরা, খাদ্য। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি, খাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়টা পয়েন্ট পেয়ে গেছি, অলরেডি 3টা পয়েন্ট পেয়ে গেছি। 1 নম্বর পাচ্ছি বায়ু, 2 নম্বর পাচ্ছি পানি, 3 নম্বর পাচ্ছি খাদ্য। তাহলে এগুলো দিলেই কি শুধু তুমি বেঁচে থাকতে পারবা, বা যে কোনো একটা প্রাণী বেঁচে থাকতে পারবে না, পারবে না। কারণ কি, এখন এরপরে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে সেগুলো থেকে কিন্তু তাকে রক্ষা পাইতে হবে, তা নাহলে কি হবে, সে কিন্তু যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। প্রচুর ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, সেই অবস্থাতে একজন মানুষের বা একজন প্রাণীর তো দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে তার আরেকটা জিনিসের কি প্রয়োজন আছে, আবাসস্থল। 4 নম্বরে কি দিতে পারি, আবাসস্থল। এখন আবাসস্থল মানে কি, আমরা সারা দিন কাজকর্ম করার পরে যে জায়গাটাতে যে আমরা বিশ্রাম নেই বা ঘুমাই, রাতে থাকি, দিনের বেলাও থাকি, সেই জায়গাটাকে বলা হচ্ছে কি, আবাসস্থল। তাহলে তোমার জন্য, আমরা মানুষের জন্য আবাসস্থল হিসেবে কি ব্যবহার করা হয়, ঘর বাড়িটাই ব্যবহার করা হয়। গরু বছরের জন্য আমরা কি ব্যবহার করি, গোয়াল ঘর ব্যবহার করি। হাঁস মুরগির জন্য একটা তার অবশ্যই আবাসস্থল আছে। উদ্ভিদ যে জায়গাটা জন্মগ্রহণ করে সেটাই হচ্ছে উদ্ভিদের আবাসস্থল। তাহলে আবাসস্থলটা কি সে সম্পর্কে আমরা বুঝতে পারলাম। সর্বশেষ যে জায়গাটা আছে, আশ্রয়স্থল। একটা হচ্ছে আবাসস্থল আর একটা হচ্ছে আশ্রয়স্থল। তাহলে আবাসস্থলটা বুঝলাম, এখন আসি আমরা আশ্রয়স্থলটা কি। তাহলে এই 5টা জিনিস জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য। আবার একটু খেয়াল করি, প্রথমে কি বলছি, প্রথমটা হচ্ছে বায়ু, দ্বিতীয়টা হচ্ছে পানি, তৃতীয়টা খাদ্য, চতুর্থটা হচ্ছে আবাসস্থল, আর 5ম নম্বরে আছে কি, আশ্রয়স্থল। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা আজকে বুঝতে পেরেছি যে আমাদের জীব কাকে বলে, পরিবেশ কাকে বলে, এবং জীবের যে বেঁচে থাকার জন্য যে উপাদান আছে কয়টি এবং কি কি সে সম্পর্কেও আমরা অলরেডি জেনে ফেলেছি। তাহলে আমরা কিন্তু আজ অনেক কিছু জেনেছি। তো এখন যে কাজটা আমাদের করতে হবে, তোমরা বাড়িতে কিছু কাজ তোমাদের করতে হবে তোমাদের, সেটি হচ্ছে
দুইটি কাজ আমি তোমাদের দিব, যেটা তোমরা বাড়িতে করবে। প্রথমটি হচ্ছে জীব ও জড়কের মধ্যে পাঁচটি পার্থক্য লিখো। আর দ্বিতীয় নম্বর কি, দুইটা লিখছি, একটা হচ্ছে জীব ও জড়ের মধ্যে পাঁচটি পার্থক্য লিখো। আরেকটা কাজ করবে তোমরা, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন, যে কথা আমি আলোচনা করেছি, তারপরে তোমরা আরেকটু খাতায় লিখবে। লিখে তোমার বাসায় তোমাকে যে পড়া দেখিয়ে দেয়, অর্থাৎ তোমার আব্বু আম্মু বড় ভাই বোন যে দেখায়, তার কাছ থেকে এগুলো একটু দেখে নিতে হবে। দেখায় নেবা যে তুমি যেটা লিখেছো সেটা সঠিক আছে কিনা। আর এর পরবর্তীতে যখন এটা আমরা যখন পরিবেশ অনুকূলে আসবে, তখন কিন্তু আমরা তোমরা খাতাটা পরীক্ষা করে দেখবো যে তোমরা আসলে আমরা যেটা বলেছি সেটা ঠিক মতো লিখেছো কিনা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসাতে সবসময়ের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, দুষ্টুমি একটু কম করবে, পাশাপাশি শরীরের প্রতি খেয়াল রাখতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খাইতে হবে। আর বইয়ের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখতে হবে, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু অল্প অল্প করে হলেও তোমাকে বই পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।